ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয়। জানাবো গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন দ্বীপ? এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা। উপদেষ্টা পরিষদের সভায় 3টি অধ্যাদেশ অনুমোদন। এবং সর্বশেষ জানাবো গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছিলেন শহরের অলিগলিতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয়। গোপালগঞ্জে 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহত হন বলেও জানা যায়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পুলিশের একটি গাড়িতে এক ব্যক্তির লাশ তোলা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় সেটি গোপালগঞ্জের এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি গোপালগঞ্জের নয়, বরং এটি পুরনো একটি ঘটনা। 2024 সালের 4 জুন ফেসবুকে ভিডিওটি প্রথম ভাইরাল হয়। তখন বলা হয়েছিল এটি ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর বাস স্ট্যান্ড গরুর পাচারে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য। ভিডিওটি শনাক্ত করা গেছে প্রাণের ব্রাহ্মণবাড়িয়া নামে একটি ফেসবুক পেজ এবং মোহাম্মদ সাজন নামে একটি ব্যক্তি প্রোফাইল থেকে। উভয় ক্ষেত্রেই ক্যাপশনে একই দাবি ছিল। প্রসঙ্গত, গত 7 জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। এর আগে বিভিন্ন কোরবানির পশুর হাটে অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায়। ভিডিওটির পটভূমি সেই সময়কার। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে বুধবার গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন দ্বীপ? গোপালগঞ্জে এনসিপির লং মার্চে যে নারকীয় হামলা হয়েছে তা শুধু একটি রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার ঘটনা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, নাগরিক অধিকার এবং আইনের শাসনের উপর প্রকাশ্য চ্যালেঞ্জ। আওয়ামী লীগ ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরেও যে তাদের সশস্ত্র বাহিনী ও অঙ্গ সংগঠনগুলো এখনো সহিংসতা ও সন্ত্রাসের পথে রয়েছে, তার নির্মম প্রমাণ আমরা আবারও দেখলাম। সন্ত্রাসী হামলা রোধে অন্তত 4 জন মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে অগণিত। শান্তিপূর্ণ সমাবেশের জন্য বাড়ানো মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, রাস্তায় অবরোধ দিয়ে জনগণের চলাচল বন্ধ করা হয়েছে। ফেরার পথে নিরস্ত্র এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে সশস্ত্র হামলা চালিয়ে ঢাকায় ফিরতে বাধা দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ লং মার্চে এই বর্বরতা চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সশস্ত্র অনুগামীরা, যাদের তৎপরতা সরকার ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে প্রশ্ন ওঠে, এই নিষেধাজ্ঞার বাস্তব প্রভাবে কোথায়? প্রশাসন কি শুধু দেখেই যাবে? পূর্ব ঘোষিত কর্মসূচিকে নির্বিঘ্ন করার ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ ওঠে। আরো গভীর উদ্বেগের বিষয় হলো এই আক্রমণের কেন্দ্রস্থল গোপালগঞ্জ। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো দ্বীপ বা স্বাধীন ভূখণ্ড? সেখানে কি এখন আর দেশের প্রচলিত আইন চলে না? কেউ সেখানে সভা সমাবেশ করতে পারবে না? বাংলাদেশের অন্য যে কোনো জায়গার সভা সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হলেও গোপালগঞ্জে গেলেই কেন তা উস্কানি বলে চালিয়ে দেওয়া হয়? আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জকে তাদের ব্যক্তিগত জমিদারির মতো ব্যবহার করে এসেছে, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ তাদের সেই দুঃস্বপ্নের শাসনের অবসান ঘটিয়েছে। আজ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, তবুও গোপালগঞ্জে তাদের অব্যাহত সন্ত্রাসী আধিপত্য কিসের ইঙ্গিত দেয়? এর পিছনে দিল্লিতে আশ্রিতা হাসিনার ট্রেলি উস্কানি কাজ করেছে বলেই মনে হয়। আগামী সাধারণ নির্বাচন ও গণতন্ত্রের পথে যাত্রাকে থামিয়ে দিতে এটা কোনো পরিকল্পিত চক্রান্ত কিনা তাও খতিয়ে দেখার বিষয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের জন্য গোপালগঞ্জ আলাদা কোনো স্বায়ত্তশাসিত এলাকা নয়। এটি বাংলাদেশের একটি জেলা, যেখানে দেশের সংবিধান ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। যারা গোপালগঞ্জকে বিচ্ছিন্ন দুর্গ বানিয়ে রেখেছে, তাদের প্রতিহত করা এখন সময়ের দাবি। বর্তমান সরকারকে এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। যারা আজকের হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিতে হবে যেন গোপালগঞ্জে আর কেউ রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিতে না পারে। অন্যথায় এটি একটি নিষিদ্ধ সংগঠনের নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে, যা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। আওয়ামী লীগের আজও কোনো অনুশোচনা নেই, গ্লানি বোধ নেই। তারা এখনো আগের মতোই সন্ত্রাস আর দখলদারির মানুষ
মানসিকতায় গোপালগঞ্জকে বন্দী করে রেখেছে। এটা চলতেও দেওয়া যায় না। গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, এই কথা তারা ভুলে গেলেও রাষ্ট্র যেন না ভোলে। সাম্প্রতিক সহিংসতা প্রমাণ করে আওয়ামী লীগ এখন আর জাতীয় রাজনৈতিক দল নয়, তারা গোপালগঞ্জের একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর কোনো দেরি না করার কিংবা শৈথিল্য দেখাবার সুযোগ নেই। এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা। মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভাকে ঘিরে জেলা শহর জুড়ে বাড়তি নিরাপত্তা দিয়েছে পুলিশ। এছাড়া পাটোয়ারি ঘাট সহ মানিকগঞ্জ শহরে আসার সড়কের নিরাপত্তা ও জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ ইয়াসমিন খাতুন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের সদস্যরাও টহলে থাকবেন। এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, শহরের প্রবেশদ্বার শহীদ রফিক চত্বরে পথ সভাটি বিকেল হওয়ার কথা ছিল, তবে গোপালগঞ্জে উদ্রিত পরিস্থিতির কারণে সময় কিছুটা পেছানো হয়েছে। সন্ধ্যার দিকে সভাটি অনুষ্ঠিত হবে। দুপুর 12টার দিকে শহীদ রফিক চত্বরে গিয়ে দেখা যায় এনসিপির নেতাকর্মীরা মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। বৃষ্টির মধ্যে মঞ্চ তৈরি সহ সাউন্ড সিস্টেমের কাজ করেছে ডেকোরেটরের লোকজন। উপদেষ্টা পরিষদের সভায় 3টি অধ্যাদেশ অনুমোদন। উপদেষ্টা পরিষদের সভায় 3টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের 34তম বৈঠকে এই অধ্যাদেশগুলো অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া ভোটার তালিকা অধ্যাদেশ 2025-এর খসড়া এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষ মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছিলেন শহরের অলিগলিতে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত 4 দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ 14 জনকে আটক করেছে। ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন। ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে। ঘটনার প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 16 জনের সঙ্গে কথা বলে এইসব তথ্য জানা গেছে। গতকাল বেলা 11টায় জেলা শহরের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকে পথসভার মঞ্চ তৈরি ও সামনে চোর গোছানোর কাজ শুরু হয়। সকাল 9:30 থেকে চালু হয় মাইক। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা মাঝে মধ্যে মাইকে কথা বলছিলেন। সকাল 9:30টায় পুলিশের গাড়িতে আগুন ও বেলা 11:30টায় ইউনোর গাড়িতে হামলার খবর আসে। তবে এখনো পৌর উন্মুক্ত মঞ্চের পরিস্থিতি ছিল স্বাভাবিক। পুলিশ ও ইউনোর গাড়িতে হামলার পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। এর মধ্যে দুপুর 12টার দিকে স্থানীয় নেতারা ঘোষণা দেন, কেন্দ্রীয় নেতারা পথে আছেন, পথসভা অনুষ্ঠিত হবে। তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন মঞ্চের মাইক থেকে। বেলা 1:12 দিকে এক পশলা বৃষ্টি হয়। তখন সভা মঞ্চ ছেড়ে পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। সভা মঞ্চ ও সামনে চেয়ার মিলিয়ে তখন 70-80 জন লোক ছিলেন। এছাড়া সেখানে ছিলেন পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা। বৃষ্টি কিছুটা কমার পর বেলা 1:25 দিকে এনসিপির নেতাকর্মীরা আবার মঞ্চে ওঠেন। এদিকে 1:34 গোপালগঞ্জ মহিলা কলেজের সামনে সেতু পার হয়ে 50 থেকে 60 জনের একটি দল বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আসে। তারা সভামঞ্চে চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে ও এই সময় পুলিশ ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পাশের কোর্ট চত্বরে গিয়ে আশ্রয় নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।